আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হালিম রান্নার রেসিপি। তো আমি বাসায় হালিম রান্না করেছি, তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই হালিমের টেস্ট কিন্তু পুরোপুরি দোকানের মতো। তো একবার হলো আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। তো চলুন আমার এই ফুল রেসিপিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এইখানে আমি 2 প্যাকেট হালিম ব্যবহার করছি। তো এইখানে কিন্তু আপনারা 2 প্যাকেট হালিম রান্না করলে অনায়াসে আপনারা 8 থেকে 9 জন খেতে পারবেন। এখন আমি এই হালিমটা আধা ঘন্টার জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব ভালো মতো মিশিয়ে। তো আধা ঘন্টা পরে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নেব। তো এখানে আমি ডালটাকে আগে একটু গরম করে নিলাম। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন হবে আমি ঠিক ততটুকুই পানি ব্যবহার করব। বেশি পানি দিতে যাব না, তাহলে কিন্তু পরবর্তীতে এই পানিটা শুকাতেও একটু সময় বেশি নেবে। তো এইখানে আমি গরম পানি ব্যবহার করছি। তো আপনারা কিন্তু চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম পানি দিচ্ছি যেন তাড়াতাড়ি বলকটা চলে আসে। আমি ঘন ঘন করে নেড়ে চেড়ে দেব যেন নিচে লেগে না যায়। যেহেতু ডালটা একটু ঘন হয়, সেটা নিচে জমে থাকে, তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো চেষ্টা করবেন একটু পরপর নেড়ে দিতে যেন নিচে দলা পেকে না যায়। তো আমি এখন ডালটাকে ভালো মতো সিদ্ধ করে নেব। আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। তো আমার এখানে ডালটা বলক চলে এসেছে। এখন আমি চুলাটা হালকা একটু কমিয়ে দিব। তো যখন আমার এই ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই ডালটাকে একটু ব্লেন্ডার করে নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় বাহিরের কেনা যেই হালিমটা সেটা কিন্তু একটু দানা ভাব বেশি থাকে। তো তার জন্য আমি একটু হালকা ব্লেন্ডার করে নিলাম যেন একটু আঠালো ঘন ভাব হয়। আর এইভাবে কিন্তু খেতেও বেশি ভালো লাগে। অনেক সময় দেখা যায় ব্লেন্ডার ছাড়া এইভাবে রান্না করলে বা একটু আঠালো ভাব হয় না। অনেক সময় দেখা যায় একটু দানা দানা বেশি থাকে, একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া টাইপের হয়। তো সেটা কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না। সেজন্য আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি। যদি আপনারা না চান ব্লেন্ডার করবেন না, তাহলে এটা না করলেও চলবে। তো ব্লেন্ডার করা হয়ে গেছে। তো এইখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। আনুমানিক 2 কাপের মতো হবে। তো এইখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব বেরেস্তা করে। তো এই পেঁয়াজটা আমি হালিমের উপরে ব্যবহার করব, সেজন্য এটা আমি আগে থেকেই ভেজে উঠিয়ে রাখবো। আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি বারবার একটু নেড়ে চেড়ে নেব যেন পুড়ে না যায়। তো আমার ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন এইটাকে আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো আমার বেরেস্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এইটাকে আমি একটি সাইড করে রেখে দেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি গরুর মাংসটা রান্না করে নেব। আর আজকে আমি গরুর মাংস দিয়েই কিন্তু এই হালিম রান্না করছি। তো পেঁয়াজটাকে আমি একটু ভালো মতো ভেজে নেব।
পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেব। তো আমি এইখানে কিছু গরুর মাংস নিয়েছি আধা কেজি পরিমাণে। তো গরুর মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটেছি। তো কেটে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো গরুর মাংসের মধ্যে যে হাড্ডিগুলো ছিল সেই হাড়গুলো কিন্তু আমি ফেলে দেইনি, ওইগুলো আমি ব্যবহার করে ফেলছি। তো এখন আমি এই গরুর মাংসটা পেঁয়াজের সাথে একটু ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। তো আমার গরুর মাংস রান্না করতে যতটুকু পরিমাণে লবণ লাগবে আমি সেই পরিমাণে লবণটা এখানে ব্যবহার করেছি। এখন আমি এই লবণের সাথে ভালো মতো একটু মিশিয়ে নিলাম। আমার মেশানো হয়ে গেছে। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 5 চামচ। তো ভরে ভরে আমি দিয়েছি। তো এখানে কিন্তু আদা আর রসুন একসাথে মেশানো আছে। তো এখন এই আদা রসুনের সাথে ভালো মতো একটু ভেজে নেব, যেন আদা রসুনের যে এক্সট্রা গন্ধ সেটা যেন চলে যায়। তো আমার ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে এক্সট্রা কিছু মশলা ব্যবহার করব, হলুদ আর মরিচের গুঁড়ো। তো এটা কিন্তু একসাথে মেশানো আছে। তো এটা আমি সামান্য পরিমাণে ব্যবহার করলাম 2 চামচের মতো। আপনারা যদি না চান তাহলে না ব্যবহার করলেও চলবে। তো আমি হালকা একটু এক্সট্রা ভাবে এটা ব্যবহার করেছি যেন দেখতেও ভালো লাগে, খেতেও ভালো হয়। তো এরপরে আমি দিয়ে দিলাম অল্প করে গরম পানি। তো গরম পানি দিয়ে এখন এই মশলাটার সাথে গরুর মাংসটাকে আমি একটু কষিয়ে নেব। তো এইখানে আমি 2টা হালিমের যে মশলাটা আছে সেই মশলাটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো এই মশলা থেকে আমি বেশি অর্ধেক মশলা আমি এই গরুর মাংসের মধ্যে দিয়েই ভালো মতো রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি অর্ধেকের বেশি কিন্তু ব্যবহার করেছি, আর এতটুকু আমি রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য। তা এখন আমি এই মশলার সাথে ভালো মতো গরুর মাংসটাকে কষিয়ে নেব কিছু সময় ধরে। তো আমার যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে গরুর মাংসটাকে সিদ্ধ করে নেব। আমি পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য এভাবেই রেখে দেব। তো যতক্ষণ পর্যন্ত গরুর মাংসটা আমার সিদ্ধ হচ্ছে না ততক্ষণ আমি রান্না করে নেব। আর এর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। এইখানে গরুর মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে টালা জিরের গুঁড়ো। এটা দিয়ে এখন আমি ভালো মতো একটু মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য সিদ্ধ করে নেব। তো গরুর মাংসটা যখন আমার সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে ব্লেন্ডার করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি সবগুলো ডাল দিয়ে দিচ্ছি। তো ডালগুলোকে আমি এখন ভালো মতো কেচে দিয়ে দেব। আর অবশিষ্ট যে ডালটা থাকবে সেই ডালটার মধ্যে আমি কিছু পরিমাণে পানি দিয়ে মিশিয়ে দিয়ে দেব। তো এখন আমি এই মশলার সাথে ডালটা ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময়টাতে কিন্তু ঘন ঘন করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে বারবার লেগে যাবে। তো সামনে থেকেই বারবার নেড়েচেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটু কিন্তু বেশি ঘন। তো আমি অল্প করে পানি দিয়ে দিলাম। তো এখন এই পানির মধ্যেই কিন্তু বাকি
যে গরু মাংসটা সেদ্ধ হওয়ার সেটা কিন্তু হয়ে যাবে। তো আমি ভালো মতো একটু মিশিয়ে নিলাম। আর এখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি। তো চুলার আঁচটা আমি কিন্তু ফুল রেখে এখন এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো আপনারা লবণটা একটু টেস্ট করে আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। তো এখানে কিন্তু ডালটা বলক চলে এসেছে, আর আমি কিন্তু বারবার নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এই সময়টাতে কিন্তু কাছে থেকেই বারবার নেড়েচেড়ে দিতে হয়। আমার হালিমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি অবশিষ্ট যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। তো সবগুলো মশলা দিয়ে এখন আমি ভালো মতো মিশিয়ে নেব। আমার মেশানো কিন্তু হয়ে গেছে। তো আমার হালিমও কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন আমি এই হালিমটাকে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য একটু বাগার দেব। আর হালিমটা বাগার দেওয়ার জন্য তো সাইডে কিন্তু আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তাই এখন আমি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলের মধ্যে আমি কিছু পরিমাণে রসুন কুচি দিয়ে দিব, আর শুকনো মরিচ আমি ছিঁড়ে দিয়েছি 3 থেকে 4টা। তো আপনারাও চেষ্টা করবেন এই বাগারটা দেওয়ার। তো এটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার চলে আসে হালিমের মধ্যে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যন্ত আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো এখন আমি ভালো মতো হালিমের সাথে একটু মিশিয়ে নিলাম। তো আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এর উপরে আর একটু পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি টালা জিরার গুঁড়ো ব্যবহার করেছি। তো এটা দিলে কিন্তু হালিমের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। বাইরে যে আপনারা রেস্টুরেন্টে হালিম খান সেইখানেও কিন্তু এই টালার জিরাটা ব্যবহার করে থাকে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। তো এখন আমি এটা আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। তার উপরে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এর উপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন। তো এখন আমি এর উপরে দিয়ে দেব কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি। ঝালের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন কাঁচামরিচ কুচি। তো এইখানে আমি শসা কুচিও ব্যবহার করছি। আর লেবুর রসটা দিয়ে খেলে কিন্তু টেস্টটা মনে হয় যে আরেকটু বেড়ে যায়। তো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাইডের বেল আইকনটিও বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।